হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের ম্যাথস এর কোশ্চেন্স গুলো প্র্যাকটিস করব। তবে সেখানে যাওয়ার আগে একটু ছোট করে বলে রাখি, আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে, যারা যারা মনে করছো যে আগামী দিনে বিভিন্ন রকমের পুলিশ রিলেটেড পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে বা নিচ্ছ, তারা অবশ্যই আমাদের একটি প্র্যাকটিস ব্যাচে তোমরা জয়েন করতে পারো, যেখানে তোমরা 80খানা প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ এবং সুন্দর করে তোমরা 3,500-এর উপরে কোয়েশ্চেন্স তোমরা ওখানে প্র্যাকটিস করতে পারবে। সমস্ত সাবজেক্টগুলো ওখানে প্রিপারেশন করানো হবে, জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছুই। তোমরা পুলিশের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এবং পিডিএফ এবং সাইড বাই সাইড অবভিয়াসলি ভিডিও ক্লাসও তোমরা পেয়ে যাচ্ছ। তো ডেফিনেটলি ক্লাসটা শুরু হচ্ছে বা শুরু হয়ে গেছে গতকাল থেকে, দ্যাট ইজ 10ই জুলাই থেকে। খুব মিনিমাম একটা কোর্স ফি দ্যাট ইজ 249 টাকা রাখা হয়েছে। এবং সাইড বাই সাইড তোমাদেরকে এটাও বলে রাখি, যারা যারা প্র্যাকটিস ব্যাচের জন্য হয়তো এখনো তৈরি হওনি, বা বলা যেতে পারে যাদের যাদের এখনো বেসিক কমপ্লিট হয়নি, তারা অবশ্যই কিন্তু আমাদের ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের ক্র্যাশ কোর্সে এখানে জয়েন করতে পারো, যেখানে তোমরা সুন্দর করে সমস্ত সাবজেক্ট এবং বিষয় অধ্যায় ভিত্তিকের থিওরি এবং এমসিকিউ ক্লাস তোমরা কিন্তু করতে পারবে। কোর্স ফি কিন্তু খুব মিনিমাম রাখা হয়েছে 599 টাকা। ক্লাসটি শুরু হবে আগামীকাল থেকেই। তো যারা যারা প্র্যাকটিস ব্যাচ জয়েন করতে পারবে না বা জয়েন করার কনফিডেন্সটা পাচ্ছ না, বা যাদের বেসিক কমপ্লিট নেই, তারা অবশ্যই আমাদের এই ক্র্যাশ কোর্সে জয়েন করো। আর যাদের বেসিক অলরেডি কমপ্লিট করা আছে, তাহলে কিন্তু তোমাদের আর ক্র্যাশ কোর্সে জয়েন করার দরকার নেই, তোমরা কিন্তু ডাইরেক্ট আমাদের প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে পারবে। ঠিক আছে? তো যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা তোমরা জয়েন করবে। আমাদের স্টুডেন্টদের জন্য সমস্ত কিছু ভাবনা চিন্তা রেখেই আমরা দুটো ব্যাচকেই একসাথে কন্টিনিউ করেছি। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9647553612 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, বা অফিসিয়াল টাইমে একবার একটু কল করে নিলেই সমস্ত রকমের ডিটেলস গুলো তোমরা জানতে পেরে যাবে। শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের ম্যাথস এর প্র্যাকটিস সেট নাম্বার 22 বা 22তম প্র্যাকটিস সেটটা আজকে করব। আবারও বলে দিচ্ছি, আজকেও কিন্তু 20খানা কোশ্চেন রয়েছে। ক্লাস শেষে তোমরা আমাকে কমেন্টে জানাবে আজকে তোমরা কে কত পেয়েছো। ঠিক আছে, স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেনটা দেখে নেব। 110 মিটার লম্বা একটি ট্রেন 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তার উল্টো দিক থেকে আগত এক ব্যক্তিকে পার করতে ট্রেনটির কত সময় লাগবে। এখানে আমাকে জিনিসটা বুঝতে হবে। লাস্টে আমার চেয়েছে সময়, ঠিক আছে না? তাহলে সময় ইজিক্যাল টু কি হয়? টাইম ইজিক্যাল টু ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স এখানে কি করব, দেখতেই পাচ্ছ তোমার এখানে কি হচ্ছে, যেটা ট্রেনের দৈর্ঘ্য রয়েছে সেটাই কিন্তু আগত ব্যক্তিকে ক্রস করছে। দ্যাট মিনস ট্রেনের দৈর্ঘ্যটাই হবে আমাদের ডিস্টেন্স, এবং সেটা দেখো তোমার এখানে মিটারে রয়েছে। তাহলে আমার এখানে 110 মিটার নিয়ে নিলাম। আর এখানে দেখো স্পিড যেটা রয়েছে সেটা কিলোমিটার প্রতি ঘন্টাতে রয়েছে। আমার কিন্তু অ্যান্সার বের করতে হবে সেকেন্ডে। তাহলে আমরা কি করব, কিলোমিটার প্রতি ঘন্টা থেকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্সন যাব। তবে সেখানে যাওয়ার আগে একটা ছোট্ট করে বলে দিই, যেটা হচ্ছে যে আমাদের স্পিডটা কি হবে, যেহেতু উল্টো দিক থেকে আসছে, মানে একদিক থেকে এদিকে আসে এদিকে আসছে, তাহলে এটা যদি 60 স্পিড হয়, এটা যদি 6 স্পিড হয়, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 66 হবে যোগ করলে। তাহলে 66 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে আমাকে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। কেন করতে হবে? কারণ 66টা হচ্ছে কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটা আমরা মিটার প্রতি সেকেন্ডে কনভার্সন করে নিলাম। জাস্ট ক্যালকুলেশন করবো। 110 গুণিত 18 বাই 66 গুণিত 5। সুন্দর করে একটু কাটাকাটি করব, এবং দেখতে পাচ্ছি 5 দিয়ে কাটো, 5 22 110। আর এখানে 11 দিয়ে কাটো 2, 11 দিয়ে কাটো 6, 6 দিয়ে কাটো 3। তাহলে এখানে কত হলো? 3 দুগুণে 6 সেকেন্ড। যা অ্যান্সার বেরোবে সেটা কি বেরোবে? সেকেন্ডে বেরোবে। আমরা কিন্তু ঝটপট করে অ্যান্সার করে নিতে পারি। অপশন এ ইজ দা রাইট আনসার। আশা রাখছি এই কোশ্চেনটা একদম তোমরা জল ভাত, মানে একদম মানে জাস্ট দেখা মাত্র অ্যান্সার করে নিতে পারবে। খালি কনভার্সনটা মনে রাখবে, তোমার কিলোমিটার পার আওয়ার থেকে মিটার প্রতি সেকেন্ডে যদি কনভার্সনে যেতে হয়, তাহলে আমরা কি করছি, 5-এর 18 দিয়ে গুণ করছি। বা যদি উল্টোটাও করি, লেটস সে মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টাতে যদি যাই, তাহলে 18 বাই 5 দিয়ে গুণ করবো। এই কনভার্সন রুলটা একটু মনে রেখো, তাহলে এই কোশ্চেনটা আর খুব একটা সমস্যা করবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। পরপর দুটি জোড় সংখ্যার বর্গের অন্তর্ফল রয়েছে 84, তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? তাহলে সংখ্যা দুটির যোগফল কত হবে? তো এখানে সংখ্যা দুটি ধরো, এখানে যেহেতু পরপর দুটি জোড় সংখ্যা রয়েছে, তাহলে এখানে জোড় হোক বিজোড় হোক কোনো ম্যাটার করে না। তুমি ধরো একটা সংখ্যা x আর একটা ধরবো x+2, তাহলে এখানে দুটো যে স্কোয়ার সেটা যোগ মানে অন্তরটা কত আছে? 84। এটাকে অবশ্যই আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মেটে ফেলে দিতে পারি। তাহলে এখানে কি হবে? x+2 প্লাস x ইন্টু x+2 মাইনাস x ইজিক্যাল টু কত হলো? 84 আসলো।
এটাকেও সুন্দর করে ক্যালকুলেশন করবো এবং দেখতেই পাচ্ছি যে 2x প্লাস 2 ইন্টু এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, এখানে 2 পড়ে থাকে, 84। তাহলে এই 2 দিয়েও এটাকে কেটে দেওয়া যেতে পারে, তাই নয় কি? এটাকেও 2 দিয়ে কেটে দেওয়া যায়, তাহলে 2 দিয়ে কত হচ্ছে 42 দুগুণে 84। তাহলে এখানে 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু 42, তাহলে 2x ইজ ইকুয়াল কত হবে 40, 2 মাইনাস হয়ে গেল, তাহলে x কত হবে 20। আমি একবারে করলাম, x কত হলো 20। কি চেয়েছে? সংখ্যা দুটির যোগফল। তাহলে একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 22, এদের যোগফল কত হবে 42। সুন্দর করে অ্যান্সার করে চলে আসো, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি কত 42 ইজ দ্য রাইট অ্যান্সার। একটা সংখ্যা 20 আর একটা সংখ্যা 22 বেরোচ্ছে, যোগফল করে দাও, অ্যান্সার করে চলে আসো 42। ঠিক আছে, চলে আসি নেক্সট কোশ্চেনে। আমরা দেখতে পাচ্ছি এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব তার স্বাভাবিক বেগের থেকে 2/3 বেগে গেলে 1 ঘন্টা বেশি সময় নেয়, তবে স্বাভাবিক বেগে দূরত্বটি যেতে কত সময় লাগবে? এখানে আমরা রেশিও হিসেবেও করে নিতে পারি। যেমন ধরো আমি তোমাকে বললাম যে আমরা যদি রেশিও মেথডে করি, লেটস সে এরকম করি, আমরা দুই ভাবে করতে পারি। একটা তো নরমাল ইউনিক মেথড ধরে করতে পারি, আর একটা রেশিও মেথডে করতে পারি। যেমন ধরো আমরা একটা নিলাম ইউজুয়াল স্পিড, আরেকটা নিলাম প্রেজেন্ট স্পিড। দুটো স্পিড নিচ্ছি, কি বললাম, একটা ইউজুয়াল স্পিড মানে স্বাভাবিক গতিবেগ, আর একটা হচ্ছে প্রেজেন্ট স্পিড মানে এখনকার গতিবেগ। স্বাভাবিক গতিবেগটাকে ধরে নিলাম 3। হঠাৎ করে 3 কেন ধরলাম? কারণ নিচে আমার 3 রয়েছে। এবার বলেছে তার যে এখনকার বেগ সেটা কত হবে? স্বাভাবিক বেগের 2/3 বেগ। তার মানে কি 3 ইন্টু 2/3 এসে গেল, 3 কেসে গেল, তাহলে কত 2 হলো। তাহলে এখানে 3 আর 2 নিলাম, তাহলে রেশিওটা এসে গেল 3:2। ঠিক আছে, এবার এটা কি, এটা হয়ে গেল আমার স্পিড রেশিও বেরিয়ে গেল। আমি এখানে টাইম রেশিওটা বের করবো, সেটা কত হবে 2:3, সেটা কত হবে 2:3। তার মানে ইউজুয়াল স্পিডে যদি যাই তাহলে আমার টাইমটা কত নিচ্ছে, লেটস সে 2 ঘন্টা। আর ওদিকে প্রেজেন্ট স্পিডে যদি যাই তাহলে আমার টাইমটা নিচ্ছে 3 ঘন্টা, বেশি সময় নিচ্ছে। তাই এখানে এই যে বেশিটা সেটা কত হচ্ছে 1 ঘন্টা বেশি বলছে, তাহলে এখানে ইউনিট হিসেবে কত 1 ঘন্টা বেশি নিচ্ছে। তাহলে এই 1 ইউনিট মানে হয়ে গেল তোমার 1 ঘন্টা। 1 ইউনিট মানে কত হলো 1 ঘন্টা। তাহলে এখানে চেয়েছে কি, এখানে চেয়েছে স্বাভাবিক বেগে দূরত্বটি যেতে কত সময় লাগবে। সময় তো আমরা বের করে রেখেছি, স্বাভাবিক বেগে পাইতে হবে, ইউজুয়াল স্পিডে যেতে হবে। তাহলে এখানে কত আছে 2, তাহলে 2 সমান বের করে নেবো, তাহলে কত হবে 2 ঘন্টা। বুঝা গেল? সুন্দর করে যাও, অ্যান্সার করে নিতে পারি। অ্যান্সার করে দিলাম, অপশন এ ইজ দ্য রাইট আনসার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আসো। এক ব্যক্তি 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে তার গন্তব্যস্থল 10 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু তিনি 42 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছান, তাহলে তার গন্তব্যস্থলের দূরত্ব কত হবে? একদম আমরা একটা বেসিক ফান্ডা নিয়ে নেব, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু স্পিড বাই ডিফারেন্স ইন স্পিড। স্পিড মাইনাস স্পিড, ডিফারেন্সটা নিয়ে নেবো, মড ভ্যালুতে নিলাম, আর ইনটু টাইম ডিফারেন্স। টাইম ডিফারেন্স মানে কি, টাইমটাকে ডিফারেন্সটা নিয়ে নেবো। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিড কত আছে, প্রথমে যা দেখতে পাচ্ছি 30, তারপরে যা দেখতে পাচ্ছি 42, আর ডিফারেন্স কত 12 ইনটু, আর এখানে দেখো 10 মিনিট কি আছে দেরিতে, আর এটা কি আছে 10 মিনিট আগে। তাহলে আগে আর দেরিতে হয়ে গেলে কি হচ্ছে প্লাস হয়ে যায়। তাহলে 10 প্লাস 10 কত হবে 20, 20 বাই 60 করবো, কেন? কারণ এটা আমার কিলোমিটার প্রতি ঘন্টাতে রয়েছে আর যে মিনিটে আছে। তাহলে 20 মিনিটকে আমি কিন্তু ঘন্টাতে কনভার্ট করে নিলাম। এখানে অবশ্যই আমি 20 দিয়ে কেটে দেবো 3, 3 দিয়ে কেটে দেবো 10, 6 দিয়ে কাটবো 2 দিয়ে কাটবো 7, আর 2 দিয়ে কাটবো 5। তাহলে আমার এখানে কিলোমিটার কত বেরোবে 35 কিলোমিটার। এখানে কিলোমিটার কত বেরোবে 35 কিলোমিটার। দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট একটা সরল দিয়েছি, তাড়াতাড়ি করে অ্যান্সার করবে। 10.3 into 10.3 into 10.3 plus 1 by 10.3 into 10.3 into minus 10.3 plus 1। সো এখানে কিচ্ছুটি করতে হবে না, এখানে সিম্পল ওয়েতে তাড়াতাড়ি করে এখানে 10.3 টাকে a ধরে নাও, তাহলে কি আছে দাঁড়াই a কিউব প্লাস 1 আছে বাই a স্কয়ার মাইনাস a প্লাস 1 আছে। এবার a কিউব প্লাস 1 টাকে আমরা একটা ফর্মুলা নেব, a প্লাস 1 into a square minus a plus 1, বেসিক্যালি কিছুই নয় a কিউব প্লাস 1 কিউব বা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, আমরা a plus 1 into a square minus a plus 1 বাই নিচে যেটা রয়েছে স্কয়ার মাইনাস a plus 1, ব্যাস সুন্দর করে কেটে দাও, তাহলে পড়ে থাকে a plus 1 এবং এখানে সুন্দর করে ভ্যালুটা পুট করে দাও 10.3 plus 1 that is equal to 11.3 is the right answer। ঠিক আছে, অ্যানসার কি করলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোনো রকম কোনো কনফিউশন ছাড়াই ঝটপট করে অ্যানসার কিন্তু করে নিতে পারি। আমরা চলে আসবো নেক্সট কোশ্চেনে।
আমরা দেখতে পাচ্ছি একটি কাজ কিছু নির্দিষ্ট সংখ্যক কর্মী 100 দিনে শেষ করতে পারে। কর্মীর সংখ্যা 10 জন কমে গেলে কাজটি শেষ করতে আরো 10 দিন বেশি সময় লাগে। তাহলে প্রথমে কতজন কর্মী ছিল? প্রথমে ধরে নাও প্রথমে তোমার ওই M1 কর্মী ছিল, বা লেটস সে M ধরে নাও, তাহলে আরো সুবিধা হবে। M1 M2 তে যেতে হবে না, এখানে তুমি সিম্পল M ধরে নাও। ধরে নাও প্রথমে আমার M জন কর্মী ছিল, তাহলে এখানে আমাদের কি হচ্ছে M ইন্টু প্রথমে কতদিন কাজ করছে? 100 দিন করছে। তাহলে এখানে M ইন্টু 100 ইজ ইকুয়াল টু, বলছে কর্মীর সংখ্যা 10 জন কমে যাচ্ছে, তাহলে M মাইনাস 10 হয়ে গেল। আর কাজটি করতে 10 দিন বেশি লাগছে, মানে আগে লাগছিল 10, তাহলে এখানে সরি আগে লাগছিল 100, এখন আরো 10 দিন লাগছে, মানে 110। ক্যালকুলেশনস করে অ্যান্সার করে চলে আসো। শূন্য শূন্য কেটে গেল, আর এখানে করবে কত? 11M মাইনাস 11 10 110, আর এখানে তো আবার 10M হয়ে গেল। তাহলে 11M থেকে 10M বাদ দাও, তাহলে M পড়ে থাকে, আর এই মাইনাস 110টাকে বাম দিকে পাঠিয়ে দাও, তাহলে কত হলো? 110টা হয়ে গেল আমার প্রথমের সংখ্যা। তাহলে অ্যান্সার কত হলো? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এক লাইন বা দুই লাইনের অঙ্ক, আর কিচ্ছু না, এক লাইন বা দুই লাইনের অঙ্ক ঝটপট করে অ্যান্সার কিন্তু করে নিতে পারি। নেক্সট কোশ্চেনে চলে আসবো। 22 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি কাগজের টুকরোকে দৈর্ঘ্য বরাবর গুটিয়ে একটি চোঙ আকারে বানানো হলো। তাহলে চোঙটির আয়তন কত হবে? তাহলে চোঙটির আয়তন কত হবে? তাহলে এখানে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে যে এখানে আমরা কোনো ছবি টবি আঁকতেই যাবো না, এখানে 2πr ইজ ইকুয়াল টু কত দেখতে পাচ্ছি? 22, ঠিক আছে না? তাহলে 2πr যদি 22 হয়, তাহলে আর কত হবে? 2 ইন্টু 22 এর 7 ইন্টু r ইজ ইকুয়াল টু 22, 22 22 ক্যান্সেল। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হলো? 7/2 বা 3.5, 7/2 রেখে দাও, অসুবিধা নেই। তাহলে ব্যাসার্ধ কত হলো? 7/2। এবার চোঙটির উচ্চতা কিন্তু আর কিছুই নয়, চোঙ ভালো করে বুঝবে, চোঙটির যে উচ্চতা সেটা কিন্তু আমাদের যে কাগজের টুকরো ছিল তার কিন্তু কি হচ্ছে? প্রস্থ। এটা খালি মনে রেখো, এবং সেটা কত হচ্ছে? 12। তাহলে আমাদের আয়তন, চোঙের আয়তন কি হয়? চোঙের আয়তন হচ্ছে আমাদের কি? পাই আর স্কোয়ার এইচ, এবং সেটা এখানেই লিখবো। 22 এর 7 ইন্টু আর স্কোয়ার, মানে আর তো আমরা পেয়ে গেছি 7/2, তাহলে 7/2 গণিত 7/2 ইন্টু এইচ, মানে আমরা দেখতে পেলাম 12। ঝটপট করে ক্যালকুলেশন করবে, অ্যান্সার করে চলে আসবো। কত হবে? 7 7 ক্যান্সেল, আর এখানে 2 দিয়ে কাটো 6, আর 2 দিয়ে থেকে কাটো 3, তাহলে 22 3 কত হলো? 66। ও আচ্ছা, 66, এখানে 7 আছে একটা, তাহলে 66 ইন্টু 7 নিয়ে নাও, তাহলে কত হবে? 42 4 42 46, 462 কি ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব, 462 ঘন সেন্টিমিটার। দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, চলে আসো নেক্সট কোশ্চেনে। এখানে দেখতে পাচ্ছি সাইন থিটা মাইনাস কস থিটা। কি বলেছে? ট্রিগোনোমেট্রিক কোশ্চেন দেখেই ঘাবড়াবে না। এখানে দেখতে পাচ্ছি সাইন থিটা মাইনাস কস থিটা ভ্যালু কত আছে? হাফ। এবার বলেছে সাইন থিটা প্লাস কস থিটা ভ্যালু কত হবে? ঘাবড়ানো কিচ্ছু নেই, নরমালি এখানে একটা কাজ করো, এখানে হচ্ছে এটাকে হোল স্কয়ার করে দাও। হোল স্কয়ার করলে কি হয় একটু ভালো করে দেখতে হবে। তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার এসে গেল, মানে কি? সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার, থিটা গুলোকে আর লিখছি না, মাইনাস 2 সাইন কস, মানে 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 1/4, ভেঙে দিলাম একবারে। এই ভ্যালুটা কত? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার ভ্যালু কত? 1। তাহলে আমি একবারে করছি, মাইনাস 2 সাইন থিটা কস থিটাকে ডান দিকে পাঠিয়ে দাও, লেটস সে আমি বাম দিকে রাখো, ওটাকে সাইনটাকে চেঞ্জ করে দেবো, নিজের মতো করে ক্যালকুলেশন করো। 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 1 মাইনাস 1/4, এবং সেটা কত হবে? 3/4। ঠিক, তাহলে 2 সাইন থিটা কস থিটা ভ্যালু নিয়ে নিলাম 3/4। ওকে, এইবার এখানে চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে এখানে একটা কাজ করি, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার নিয়ে নিই, এবং সেটা কত হবে? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। এবার দেখো এই ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি, 3/4, আর এটা কত? 1, তাহলে 1 প্লাস 3/4, সেটা কত হবে? 4 × 4 = 7/4। দয়া করে জানো অ্যান্সার করে দিও না, এটা হচ্ছে 7/4 কি? সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার। তাহলে সাইন থিটা, অতএব সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু কত আসলো? √7/2। আনসার করবে অপশন সি। আনসার করবে অপশন সি ইজ দ্য রাইট আনসার। পরীক্ষায় তো আর তোরা এত কিছু করবে?
এই লাইনটা যেমন লিখতেই হবে না, জাস্ট সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু ডাইরেক্টলি করবে, ক্যালকুলেশনস গুলো মেন্টালি হবে, ঠিক আছে। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটা তো ডাইরেক্টলি তুমি ওখানে লেখার কি আছে, ডাইরেক্টলি 1 লিখে দাও তাহলেই তো হয়ে গেল। আর প্লাস 2 সাইন থিটা তুমি দেখতেই পাচ্ছ, 2 সাইন থিটা কস থিটার ভ্যালু তুমি বের করে নিয়েছো 3/4, ব্যাস ওটাকে 1 প্লাস 3/4 সঙ্গে করে দাও, 7/4 হয়ে গেল। আর এক্সট্রা করে দাও, তোমাকে সাইন থিটা প্লাস কস থিটা বের করতেই হবে না, ওখানে তুমি দেখতে পাচ্ছ সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার হচ্ছে তোমার 7/4। তাহলে আর অ্যানসার আর কি আলাদা করে করবো, ওখানে 7/4 কে √2 করে দাও না, তাহলেই তো হয়ে গেল। আর সেটা দেখো অপশন সি তে একটাই রয়েছে, √7/2, তাই না। নেক্সট কোশ্চেনে আসবো, এখানে দেখতে পাচ্ছি একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 6, 8, 10, তাহলে বৃহত্তম বাহুর উপরে অবস্থিত মধ্যমাটির দৈর্ঘ্য কত হবে, বোঝার চেষ্টা করো। 6, 8, 10 আর কিছু নয়, ট্রিপলেটের নিয়ম অনুযায়ী এটা আমার কিন্তু এটা সমকোণী ত্রিভুজ, তাই না। ট্রিপলেটের নিয়ম অনুযায়ী কি হচ্ছে, এটা আমাদের এটা সমকোণী ত্রিভুজ, 2 দিয়ে কাটে দেখো 3, 4, 5 আছে, তাই না। তো সেটা তো আমাদের এটা সমকোণী ত্রিভুজ ছিল, এবং সেখান থেকে আমরা কিন্তু খুব সহজেই বলে দিতে পারবো যে তোমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মানে ব্যাপারটা অনেকটা এরকম, দেখো আমি তোমার জাস্ট বলে দিই। ধরো এটা হচ্ছে 10, এটা ধরো 6, এটা যদি 8 হয়, তাহলে বলেছে বৃহত্তম বাহুর উপর অবস্থিত, বৃহত্তম মানে কি অতিভুজটা, তার উপর অবস্থিত মধ্যমাটির দৈর্ঘ্য, দ্যাট ইজ এই ডিসটেন্সটা কত হবে, এই ডিসটেন্সটা কত হবে। এটা কিছুই নয়, মনে রাখবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত, লিখে দিচ্ছি হ্যাঁ, তাহলে একটু মনে রেখো, অতিভুজের উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য, ভালো করে বুঝবে, মধ্যমার যে দৈর্ঘ্যটা হবে, আমি লিখেও দিলাম একদম পুরো, মধ্যমারটা দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি হচ্ছে, অতিভুজের দৈর্ঘ্যের অর্ধেক, অতিভুজের অর্ধেক, আমি আর কি দৈর্ঘ্য লিখলামই না, অর্ধেক। ব্যাপারটা কি হলো, তাহলে এখানে কত হবে, অতিভুজটা কত, 10/2 কত হবে, 5। আনসার করে দেবো অপশন সি, নাহলে ক্যালকুলেশন করে বের করবে আর কি করবে। आंसर কি হলো অপশন সি 5 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে আসবো, এখানে দেখতে পাচ্ছি এটা সরল দেখতে পাচ্ছি, 1 এর 5 ইনটু 3.65 ইনটু 3.65 মাইনাস 1.35 ইনটু 1.35, তো কিভাবে করবে দেখতেই পাচ্ছ যে এখানে 3.65 টাকে এ ধরে নাও, আর 1.35 টাকে বি ধরে নাও, তাহলে এটা কি হলো a স্কয়ার, আর এটা কি হলো b স্কয়ার, তাহলে 1/5 a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক না। তো এটা কি হচ্ছে 1/5 ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b, ফর্মুলা a প্লাস b টাও দেখতেই পাচ্ছ 5 আসছে, a প্লাস b কত আছে 5.00, আর a মাইনাস b টা বাই দ্য ওয়ে তোমার আসবে বেসিক্যালি বিয়োগ করে দাও, দেখো তোমার কত আসছে 2.3 আসছে, 2.30, হ্যাঁ, আর এটা কি a প্লাস b আসছে। তাই যদি হয় তাহলে এখানে 1/5 ইনটু a প্লাস b কত আছে 5, আর a মাইনাস b কত আছে 2.3, 5 5 ক্যান্সেল, তাহলে অ্যাকচুয়ালি ভ্যালু কত হলো 2.30, आंसर কত হলো 2.30 or 2.3, অপশন ডি ইজ দ্য রাইট आंसर, অপশন ডি ইজ দ্য রাইট आंसर। ক্লিয়ার, সোজা সোজা কোশ্চেন, কিন্তু ওই যে বললাম প্র্যাকটিসে না থাকলে অবস্থা দুর্গতি এসে যাবে। নেক্সট কোশ্চেনে আসো, 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9, তাহলে 8 বছর আগে ওদের বয়সের যোগফল কত হবে, 56 দেওয়া রয়েছে, তাহলে ওদের বর্তমান বয়স কত। তো এখানে আমরা কিভাবে করব, আমরা দেখতে পাচ্ছি যে 4:7:9 রয়েছে, 8 বছর আগে ওদের বয়সের যোগফল কত আছে 56, তো তাহলে এই বর্তমান বয়স আগে যাই, তাহলে 8 বছর আগে যদি ওটা থাকে, তাহলে আমি লিখেও দিচ্ছি 8 বছর পর বা বর্তমান, 8 বছর পর বা বর্তমান বয়সের টোটাল কত হবে 56 প্লাস 8 গুণিত 3, 56 প্লাস 24, 24 মানে হচ্ছে তোমার বেসিক্যালি 7 2 20 80। এবার এই 80টাই হচ্ছে 4:7:9 অনুপাতে রয়েছে, তাহলে তাদের বর্তমান বয়স কত হবে 4 প্লাস 7 প্লাস 9, সেটা কত হবে 4 7 11 9 20, এই 20 মানে হচ্ছে তোমার 80, তাহলে 4 গুণ আসছে, তাহলে আমি এক এক করে বের করবো 4 7 9, 4 গুণ করে দেবো প্রত্যেকটাকে, তাহলে আমার আনসারটা চট করে বেরিয়ে আসবে, কত হবে 16 28 আর 9 4 36, 16 28 36, আনসার করে দাও
অপশন সি ইজ দ্য রাইট আনসার। আনসার কি করবে? অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেনটা করো। দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি শঙ্কুর আয়তন অনুপাত, এটা শঙ্কুর নয়, অবভিয়াসলি শঙ্কুর হবে, আশা করি বুঝতে পেরেছো। শঙ্কুর আয়তন অনুপাত রয়েছে 1:4, আর তাদের ভূমি ব্যাসের অনুপাত, বাই দ্য ওয়ে ব্যাসের অনুপাত হোক আর ব্যাসার্ধের অনুপাত হোক একই হবে, কারণ ব্যাস আর ব্যাসার্ধ সম্পর্ক কি হাফ হাফ, তো বেসিক্যালি কোনো হাফ হাফ থেকে যাবে। তো যাই হোক, ব্যাসের অনুপাত বা ব্যাসার্ধ অনুপাত কত আছে? 4:5। তাহলে তাদের উচ্চতার অনুপাত কত হবে? দেখো এখানে আমরা কিভাবে করতে পারি অঙ্কগুলোকে, কারণটা হচ্ছে এই কোশ্চেনটা অবশ্যই আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমাদের বলেও রাখি বাই দ্য ওয়ে। তাহলে উচ্চতাগুলো ধরে নাও, এখানে কোনো ছবি টবি আঁকার কিন্তু দরকার নেই। উচ্চতাগুলো ধরে নাও h1 আর h2, আর ব্যাসটা কত হবে? ব্যাস বা ব্যাসার্ধ এখানে তুমি যা ইচ্ছে করতে পারো, একই ব্যাপার। তাহলে ব্যাস ধরেই করো, তাহলে জন্য বুঝতে হয়তো সুবিধা হবে। ব্যাস ইজিকাল কত হবে? 4x আর 5x, ঠিক আছে। এইবার এখানে আমাদের আয়তন অনুপাত বলে দিয়েছে না, তাহলে আয়তনটাকে বের করো। আয়তন হচ্ছে কত? 1/3 পাই, আর ওই পাই তোমার হচ্ছে কি আয়তন মানে হচ্ছে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। তা পাই আর স্কয়ার এইচ মানে হচ্ছে ঠিকই আছে, আমি হচ্ছে একটু ভুল আছে। পাই আর স্কয়ার এইচ মানে তোর কত স্কয়ার, মানে অবভিয়াসলি দেখো আমি যদি ব্যাসার্ধ করি তাহলে কত হয়? 4x/2 আছে, করা দরকার আছে কিনা সেটাই ভাবছি। হ্যাঁ করে দাও। ব্যাসার্ধ মানে তোমার 4x/2 আর 5x/2, একদম ভেঙে ভেঙে করে দিচ্ছি। 4x/2 আর ইন্টু h1 রেশিও, পরেরটা হচ্ছে 1/3 পাই 5x/2 ইন্টু h2। তাহলে এখানে রেশিওটা কত বেরোচ্ছে? সবই কিন্তু কেটে যাচ্ছে, দেখো সবই কিন্তু কেটে যাচ্ছে, 2 2 1 3 পাই পাই সব ক্যান্সেল, x x সব ক্যান্সেল, পড়ে থাকে 4h1:5h2, এটা খালি পড়ে থাকছে, ঠিক আছে। এবার এটা মানেই তো তোমার কি হচ্ছে? এটা মানে হচ্ছে 1:4, যেটা তোমার বলে দিয়েছে, এটা মানে তো 1:4। তাহলে তাই যদি হয় এখান থেকে h1/h2, এখানে তো উচ্চতা অনুপাত চেয়েছে, তাহলে h1h2 এটা বের করতে হবে না, আমি এখানে যদি করে দিই 4h1/5h2 ইজিক্যাল টু 1/4, তাহলে তাই যদি হয় তাহলে এখানে কত হচ্ছে? h1/h2 হয়ে গেল 5/16 আসছে, কোনাকুনি গুণ করে দাও, তাহলে h1:h2 কত হলো? 5:16 ইজ দ্য রাইট আনসার। 5:16 ইজ দ্য রাইট আনসার। ভেঙে ভেঙে করো তাহলে সুবিধা হবে। 5:16 ইজ দ্য রাইট আনসার। আর এত যদি অসুবিধে মনে হয়, আমি জাস্ট বেসিকটা বলে দিই, বেসিকটা বলে দিলাম। এবার আমাদের যদি অসুবিধে মনে হয় পাতি এরকম কোনাকুনি গুণ করে দেবে, ঠিক আছে। এটা দেখো তোমার এখানে কত হচ্ছে? কোনাকুনি গুণ করলে 5 আসে, আর এখানে কত হচ্ছে? কোনাকুনি গুণ করলে 16 আসে, তাহলে অ্যান্সার হবে 5:16। ভুল করে 16:5 আবার করে দিও না, অ্যান্সার কি হবে? 5:16 ইজ দ্য রাইট অ্যান্সার। কোনাকুনি গুণ করবো। নেক্সট, 110 মিটার দৈর্ঘ্য এবং 65 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার বাগানের দিকে চারপাশে 2.5 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে। আমি একটু ছবিটা এঁকে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 110 মিটার দৈর্ঘ্য রয়েছে, 65 মিটার প্রস্থ রয়েছে। আয়তকার বাগানের ভেতরের দিকে চারপাশে, বাই দ্য ওয়ে ভেতরের দিকে রয়েছে, তাহলে ভেতরের দিকে তোমার কম বেশি এরকম একটা কন্ডিশনে আছে। এবার বলছে চারপাশে 2.5, তাহলে এটা যদি 2.5 হয়, এটাও তোমার 2.5 হচ্ছে। ছবিটাকে একটু বড় করে আঁকলে ভালো হতো, যাই হোক, 2.5, তাহলে এটাও তোমার হচ্ছে 2.5। ওকে, তাহলে
তাহলে এই রাস্তাটি মেরামত করতে 80 পয়সা প্রতি বর্গ মিটারে মোট খরচ কত হবে? এখানে আমাদের যদি আমি ওই ভেতরের যে দৈর্ঘ্যটা সেটা কত বের করবো, অবভিয়াসলি 110 বাইরেরটা লালটা, আর এখানে 2.5 আর এখানে 2.5 দুটো মাইনাস যায়, 2.5 যোগ করলে কত হয় 5, 110 থেকে বাদ দাও 105 পড়ে থাকে, আর সিমিলারলি এখানেও 5 বাদ দাও 60 আসে। তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল কি হবে একটু ভালো করে দেখা যাক। রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমার রাস্তা সমেত ক্ষেত্রফল 110 ইন্টু 65 মাইনাস তোমার 105 গুণিত 60 হলো। এইবার একটু ভেবে দেখো, যে এখানে রাস্তার ক্ষেত্রফলটা আমি চট করে কিভাবে বের করবো। ক্যালকুলেশন করে নাও, ঠিক আছে, পাতি গুণ করে দাও। দেখো এখানে কত হচ্ছে 110, তো 11 ইন্টু 65, 65 ইন্টু 10 করলে কত হচ্ছে 65 ইন্টু 10 করলে 650, 650 সঙ্গে আরো 65 যোগ করে তাহলে কত হয় 715। তাহলে আরেকটা শূন্য এখানে রয়েছে, তাহলে 7150 মাইনাস এখানেও বাতি গুণ করো 6 দিয়ে গুণ করো 630 হয়, আরেকটা শূন্য এক্সট্রা, তাহলে এটা ডিফারেন্সটা কত হবে 700 আর 150 কত হলো 850, 700 আর 150 কত হলো 850। এটা কি, এটা হয়ে গেল আমাদের মিটার স্কোয়ার, এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বাই দ্য ওয়ে, এটা কি হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এবার আমার চেয়েছে 80 পয়সা করে খরচ, তাহলে আমাদের মোট খরচ কত হবে 850 গুণিত 80 বাই 100, আমি একবারে টাকা হিসাবে চলে গেলাম, শূন্য শূন্য কেটে গেল, আর এখানে 10 দিয়ে এখানে কেটে দেবো, শূন্য শূন্য কেটে দেবো, তাহলে 85 গুণিত 8 করলে কত হয় 85 গুণিত 8 করলে 5 চলে 4, 8 64 4 68, তাহলে 680 টাকা। তাহলে 680 টাকা আমাদের কি হচ্ছে মোট খরচ হচ্ছে। আমি আবারও বলে দিচ্ছি, সব কোয়েশ্চেন তোমরা কিন্তু একদম ললিপপ কোয়েশ্চেন পাবে না, কিছু কিছু কোয়েশ্চেন তোমাকে দায়িত্ব নিয়ে ক্যালকুলেশন করতে হবে। ফর্মুলা টর্মুলা ভুলে যাও, বেশি ফর্মুলা মনে রেখো না, আলটিমেটলি পরীক্ষা খাতা থেকে ভুলে টুলে চলে আসবে। বেস্ট অপশন হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলে ভেতরের দিকে আর বাইরের দিকে যখনই দেবে তুমি কিন্তু নিজের মতন করে গুছিয়ে করে নিতে পারবে, অসুবিধা হবে না। নেক্সট, কিছু পরিমাণ অর্থ 15 বছরে চক্রবৃদ্ধি সুদের হারে দ্বিগুণ হচ্ছে, তাহলে পি টাকা তোমার কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে, মানে 2p তে, সেটা কত বছরে 15 বছরে। কি চেয়েছে তোমার, চেয়েছে কত বছরে 8 গুণ হবে, তাহলে এটা 2p টাও আবার দেখো 4p তে পরিণত হচ্ছে, সেটাও 2 গুণ হচ্ছে, এটাও 15 বছর, এবং 4p টাও আমার কিন্তু 2 গুণ হয়ে গিয়ে 8p তে এসে দাঁড়াচ্ছে, সেটাও কিন্তু 15 বছরে হচ্ছে। তাহলে এই p টাকাটা 8p তে হচ্ছে মানে কি 8 গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমার অ্যাকচুয়ালি টাইমিং চালাচ্ছে 15 প্লাস 15 প্লাস 15, এন্ড দ্যাট উড বি কত 45 বছর। অনেকবার করিয়েছি, হ্যাঁ, এটা কিন্তু আমাদের ক্লার্কশিপের ডাইরেক্ট কোশ্চেন, ক্লার্কশিপে দিয়েছিল, মনে আছে আমার। তাহলে অ্যান্সার কত হলো অপশন এ 45 বছর। নেক্সট কোশ্চেনে আসো, এক বিক্রেতা 7 টাকা প্রতি কেজি মূল্যের 27 কেজি চিনির সঙ্গে 9 টাকা প্রতি কেজি মূল্যের চিনি কত কেজি মিশিয়ে 9 টাকা 24 পয়সা প্রতি কেজি মূল্যে বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে 10% লাভ মানে আমরা মুখে মুখে করবো 110, মানে কত হলো 9 টাকা 24 পয়সা। তাহলে 100 মানে বের করে নাও, তাহলে 100 মানে আমি এখানে খুব সুন্দরভাবে কিন্তু করতে পারবো, সেটা হচ্ছে শূন্য শূন্য কেটে দেবো, 11 দিয়ে কেটে দেবো, 11 8 88 হয়, 4 আর 4 4 44, মানে 0.84 কে 10 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে কত হবে 8 টাকা 40 পয়সা। তাহলে আমার 10% লাভ মানে 8 টাকা 40 পয়সা থাকবে। এবার আমি অ্যালিগেশনে ফেলে দেবো, 7 টাকা আর দুই কত রয়েছে 9 টাকা, আর এটা মাঝখানে দেখো 8 টাকা 40 পয়সা, অ্যালিগেশনে ফেলো সুন্দর করে। এখানে দেখো কত হচ্ছে, এখানে তোমার 60 পয়সা, আর এখানে দেখো তোমার বেশি গালি কত হচ্ছে 1 টাকা 40 পয়সা, পয়েন্ট পয়েন্ট সরে গেল, শূন্য শূন্য কেটে গেল, 6 আর 14 পড়ে থাকে, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 7, তাহলে 3:7 অনুপাতে মেশাতে হবে। এবার বলেছে 7 টাকা কেজি মূল্যের 27 কেজি চিনি নিচ্ছে, তাহলে এইটা 7-এর হিসাব মানে 3, তাহলে 3:7, 3 মানে হয়ে গেল 27। তাহলে আমার চেয়েছে তোমার কত চিনি মেশাতে হবে, মানে ওই 9 টাকা মূল্যের, তাহলে 9 টাকার হিসাব কত হচ্ছে 7 ইউনিট, তাহলে 7 মানে কত হবে, এখানে 9 গুণ আসছে, তাহলে এখানে 9 গুণ করে দাও, 7 নং 63 কেজি, 7 নং 63 কেজি, দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থির জলের একটি নৌকার গতিবেগ রয়েছে 15 কিলোমিটার প্রতি ঘন্টা, স্রোতের অনুকূলে নৌকাটি 40 কিলোমিটার গিয়ে পুনরায় ফিরে আসে মোট 6 ঘন্টায়, তাহলে স্রোতের গতিবেগ কত হবে? কিভাবে করা যেতে পারে? দেখো কনসেপ্টের উপরে ফোকাস করে ঝটপট হয়ে যাবে। এখানে আমরা লেটস সে অপশন টেস্ট করে নিতে পারো, অবশ্য এখানে অপশন টেস্টও করতে পারো। অপশন টেস্ট করলে কি হচ্ছে, লেটস সে আমি যদি এখানে আমি দেখতে পাই 40 কিলোমিটার রয়েছে, ঠিক আছে, তাহলে গিয়ে আবার ফিরে আসছে মানে কি 40/ds
প্লাস 40/US, এটাই হচ্ছে আমার কি টোটাল টাইম, দ্যাট ইজ 6 ঘন্টা। ঠিক তো? তাহলে 40 দিয়ে আমাকে এটা কিছু ভাগ করতে হবে। এবার দেখো আমি যদি 3 বসাই, 40/3 ফ্র্যাকশনে ঠিক আছে, সম্ভব নয়। 40/2 হতে পারে। আচ্ছা, একটু ভেবে দেখতে হবে। তার আগে আমাকে অবশ্য আরেকটা জিনিস দেখতে হবে। এখানে আমার বোটের স্পিড দেওয়া রয়েছে, বাই দ্য ওয়ে, সরি, আমার বোটের স্পিড দেওয়া রয়েছে 15, কারেন্ট স্পিডটা আমার দেওয়া নেই। তাহলে এখানে যদি আমি চটপট করে 40 ডাউনস্ট্রিম মানে কত, 15 প্লাস সিএস, আর 40 আপস্ট্রিম মানে কত তোমার 15 মাইনাস সিএস, এটা হচ্ছে আমার 6 হতে হবে। এবার সিএস এর ভ্যালু কত হতে হবে, লেটস সে 3 ধরলাম। তা 15 3 18, 40/18 ভাগ যায় না। এখানে 2 ধরো, 40/15 2 17, কোনো দিনও যাবে না। এখানে 1 ধরো, 40/16 ভাগ যাবে, বাট সেটা কিন্তু ফ্র্যাকশনে চলে আসবে। বাট মজার ব্যাপারটা হচ্ছে 5 ধরো, তাহলে দেখো কত হচ্ছে, 40/15 5 কত হলো 20, প্লাস 40/15 মাইনাস 5 কত হলো 10। এবার এখানে দেখো 40/20 মানে 2, আর এখানে 4, 2 আর 4 কত হবে 6, দেখো মিলে গেছে। বুঝলো? তাহলে এখানে আমরা খুব সহজেই অপশন টেস্ট করেও কিন্তু এই কোশ্চেনটা করে নিতে পারি। আর না হলে এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করবে আর কি, তাহলে তো বেরিয়ে যাবে। চলে আসি নেক্সট কোশ্চেনে। 18 সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 18 সঙ্গে সর্বনিম্ন কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? বেস্ট অপশন কি জানো? এখানে ভাগ প্রক্রিয়ায় আমরা কি করব, তাকে স্কোয়ার রুট করব। স্কোয়ার রুট দেখতে পাচ্ছি 18 রয়েছে, তাহলে এখানে আমরা 4 4 16 ভাগ প্রক্রিয়া করবো, নাহলে কিন্তু অসুবিধা হবে। এখানে 2 আর তারপর 2 শূন্য, আর এখানে 4 এর ডবল এসে যাবে 8। এবার এখানে একটু ভালো করে দেখো যে, ভালো করে এখানে দেখো 82 যদি দেই, মানে 2 যদি দিই, তাহলে এখানে 2 দিতে হয়, তাহলে 82 দুগুণে কত হয় 164। এবার এটাই আমার পড়ে থাকছে, তাহলে 36টা কি হচ্ছে আমার দরকার আছে। তাহলে আমার সর্বনিম্ন যে সংখ্যাটা হবে, সর্বনিম্ন যে সংখ্যাটা হবে ভালো করে বোঝা যাক। সর্বনিম্ন সংখ্যাটা মানেটা হচ্ছে আমার 42 হচ্ছে কি স্কোয়ারটা, মানে 1800 নিচে, ভালো করে বুঝো, 1800 নিচে আমার স্কোয়ার নাম্বার কি আছে, 42 এর স্কোয়ার যেটা আছে। ঠিক আছে? এবার তাহলে আমাকে বের করতে হবে, তাহলে আমাকে যদি যেহেতু যোগ করতে হবে, তাহলে কি আমাকে বেশিটা যেতে হবে আগে, তবে না আমি 18 সঙ্গে যোগ করতে পারবো। আমার 1800 নিচে স্কোয়ার নাম্বার কত, 42 স্কোয়ার। তো তাহলে 1800 উপরে যদি যেতে হয়, তাহলে 43 স্কোয়ারে যেতে হয়। 43 স্কোয়ার মাইনাস 1800 করে দেবো, অ্যান্সার চলে আসবে। 43 স্কোয়ার হচ্ছে 1849 বাই 1800, বাই বলছি মাইনাস, তাহলে এখানে কত হলো 49 যোগ করলে অ্যান্সার হিসাবে। বা অপশন টেস্ট করে নিতে পারো, বা অপশন টেস্টও করে নিতে পারো। নেক্সট কোশ্চেনে আসো, একটা সরল দেওয়া রয়েছে এবং অ্যান্সার করতে হবে চটপট করে। এখানে দেখতেই পাচ্ছ 0.2 কে আমি এ ধরে নিচ্ছি, আর আরেকটা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি 0.02 রয়েছে, তাহলে 0.02টাকেও আমি কি করছি বি ধরে নিচ্ছি। তাহলে ব্যাপারটা কিরকম এসে দাঁড়ায়, এ গুণিত এ মানে এ স্কোয়ার, আর 0.02 মানে এক মিনিট দাঁড়াও, সরি গাইস একটু উঠতে হয়েছিল। এনিওয়েজ 0.2 ইনটু 0.2 মানে কত হলো এ স্কোয়ার, প্লাস 0.02 ইনটু 0.02, তাহলে কত হবে বি স্কোয়ার, মাইনাস এই 0.4টাকে এখানে দেখো 0.02 মানে তো বি, আর এই 0.4টাকে আমরা কিভাবে লিখতে পারি সেটাই হচ্ছে আসল কথা। এখানে আমরা লিখবো -2 ইনটু 0.2 ইনটু 0.02, তাহলে দেখো -2 এবি এসে যাচ্ছে, আর বাই এখানে আমরা দেখতে পাচ্ছি 0.36 আছে, সেটাকে লিখে দাও। তাহলে আমি এখানে আর এটা আমি আলাদা করে লিখছি না যে 0.2টা এ হচ্ছে, 0.02টা হচ্ছে বি, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার -2ab, তাহলে এখানে a মাইনাস বি এর হোল স্কয়ার হয়ে যায়, আর এখানে 0.36, আমি দুটোকে একসাথে লিখছি, অবশ্যই লেখা উচিত না যদিও। এনিওয়েজ এবার a মাইনাস বি টাকা করো, এখানে 0.2 কে 0.20 নাও, আর 0.02 কে মাইনাস করে দাও, তাহলে 0.18 আছে। তাহলে 0.18 এর হোল স্কয়ার মানে 0.18 একবারে করে দিলাম, বাই 0.36, পয়েন্ট আর পয়েন্ট সরে গেল, 18 দিয়ে কেটে দেবো 2 দিয়ে কেটে দিলাম,
2 নিয়ে হয় কত হলো 18, এবার 9 দিয়ে তো আমার প্রথমে তো 1 দিয়ে ভাগ দেবে না, তাহলে 0.09 হয়ে গেল আমাদের আনসার। সাবধানে করবে, নাহলে কিন্তু এটা অনেকেই ভুল করবে। 0.9 অনেকেই করে দেবে, অ্যান্সার অ্যাকচুয়ালি হবে 0.09 ইজ দ্য রাইট অ্যান্সার। সাবধানে করতে হবে। নেক্সট, একজন খেলোয়াড় 10টি ম্যাচ খেলার পর 11তম ইনিংসে 108 রান করে, তাহলে 10টি ম্যাচে 10x রান করেছে, 11তম ইনিংসে 108 রান করেছে, যার ফলে খেলাটির গড় রান 6 রান বেড়ে যাচ্ছে। তাহলে আগে ছিল x রান, তাহলে এখন হয়ে গেল x প্লাস 6 রান। এটা কিন্তু 11টা ইনিংসের রান। টোটালটা করে দাও 11x প্লাস 66, আর এখানে 11x থেকে 10x একবারে বাদ দেবো x, আর এই 108 থেকে 66 বাদ দেবো, তাহলে হচ্ছে 34 8 42, তাহলে x হচ্ছে 42। তাহলে 11টা ইনিংসের গড় রান কত? 11টা ইনিংসের গড় রান হচ্ছে x প্লাস 6, তাহলে x প্লাস 6 কত হবে? 42 আর 6 48 রান হবে আমাদের আনসার। নট 42, 48 রান হবে আমাদের আনসার। দেখো কোয়েশ্চেন্স গুলো আমি একটু তাড়াতাড়ি করে করাচ্ছি, বাট এইভাবে প্র্যাকটিস না করলেও কিন্তু সমস্যা আছে। নেক্সট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমার x is equal to y to the power a আর y is equal to j to the power b। এটা j কেন হবে? এটা তো z to the power b হবে বোধহয়। j নয় j কেন হতে যাবে? z, ঠিক আছে। তাহলে এখানে দেখো z is equal to x to the power c আছে, এখানে abc এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখানে আগে x এর ভ্যালুটা আগে নিয়ে নাও। x এর ভ্যালু কত আছে? y টু দি পাওয়ার a, তাহলে x এর ভ্যালুটা বসাও y টু দি পাওয়ার a এবং তার y টু দি পাওয়ার c, মানে হলো y টু দি পাওয়ার ac। এবার y এর ভ্যালু বসাও, y এর ভ্যালু যদি বসে তাহলে কত হচ্ছে? y মানে হচ্ছে z টু দি পাওয়ার b, আর তার y টু দি পাওয়ার কত আছে? ac, মানে কত হলো? z টু দি পাওয়ার abc। আর এটা অ্যাকচুয়ালি কত? z আছে না, তাহলে z ইজ ইকুয়াল টু এটা, তাহলে z টু দি পাওয়ার 1 মানে z টু দি পাওয়ার abc, তাহলে এখানে z বেস গুলো সমান হয়ে গেল, তাহলে abc অ্যাকচুয়ালি কত হলো? 1। তাহলে ABC কত হলো? 1 is the right answer, 1 is the right answer। একদম সুন্দর করে তোমাদের এই প্র্যাকটিস সেশন গুলো তোমরা কিন্তু নিয়মিত করো আমাদের ইউটিউব ক্লাসে, এবং সাইড বাই সাইড তোমরা যদি আরো বেশি করে প্র্যাকটিস করতে চাও, শুধুমাত্র ম্যাথস নয়, সাথে রিজনিং, ইংলিশ, জিকে সমস্ত কিছু যদি তোমরা প্র্যাকটিস হিসেবে সেট হিসেবে তোমরা যদি চাও, ডেফিনেটলি তোমরা কিন্তু আমাদের এই কোর্সে জয়েন করতে পারো। 10th of July, দ্যাট ইজ গত কাল থেকে এই ক্লাসটা শুরু হয়েছে। আর সাইড বাই সাইড তোমরা যদি মনে করো যে তোমাদের প্র্যাকটিস ক্লাসের জন্য এখন হয়তো রেডি হওয়া হয়ে ওঠেনি, তো তোমরা অবশ্যই আমাদের বেসিক কোর্সে জয়েন করে নিতে পারো। এবং সেখানে বেসিক ইন দ্য সেন্স এটা ক্র্যাশ কোর্স, আমরা খুব তাড়াতাড়ি করে, পরীক্ষা তো আর বেশি দিন নেই, 1-1.5 মাসের মাথায় আমরা এই কোর্সটা কমপ্লিট করবো, এবং সুন্দর করে তোমরা এখানেও কিন্তু তোমরা জয়েন করতে পারবে। জয়েন করার জন্য আমাদের 9647553612 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, সমস্ত রকমের ডিটেলস গুলো তোমরা জানতে পেরে যাবে। সিআরপি একাডেমি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যারা যারা এখনো জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে, এবং সাইড বাই সাইড তোমরা কিন্তু আমাদের পিডিএফ এবং বিষয়ভিত্তিক মক টেস্ট সমস্ত কিছু তোমরা আমাদের এই টেলিগ্রামে কিন্তু করতে পারবে। কমেন্ট সেকশনে জানাবে আজকে 20তে তোমরা কি কত পেলে। দেখো তোমাদের জন্য কিন্তু আমরা 20টা করে কোশ্চেন উইদিন 40 মিনিটের মধ্যে করাচ্ছি, তো ডেফিনেটলি তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করো, তোমাদের জন্যই আমরা সবকিছু ব্যবস্থা করার চেষ্টা করছি। সাইড বাই সাইড আমাদের ক্লাস সম্বন্ধে যদি কোনো সাজেস্ট করা থাকে কিছু, তাহলে অবশ্যই সাজেস্ট করতে পারো, এবং সাইড বাই সাইড আমাদের ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবে না। লাইক এবং শেয়ার অবশ্যই করবে আমাদের এই ক্লাসকে যদি পছন্দ হয় তো, এবং সাইড বাই সাইড আমাদের সিআরপি একাডেমি তে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে নিয়ে, যাতে এখানে হয়ে যাবে অন্যান্য ক্লাসের নোটিফিকেশন তোমরা নিয়মিত পেতে থাকো। আমি পবন সাহা তোমাদের ম্যাথ ও রিজনিং এর মেন্টর, দুপুর 3টের সময় সোম থেকে শনি রিজনিং এর ক্লাস এবং রাত 8টার সময় ম্যাথস এর ক্লাস কন্টিনিউ করিয়ে যাচ্ছি, রেগুলারলি করো, এবং সাইড বাই সাইড আমাদের জিকে এবং ইংলিশ ক্লাসও কিন্তু হচ্ছে, সেগুলোকেও কিন্তু নিয়মিতভাবে ফলো আপ করতে থাকো। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল বেলা 3টের সময় আমাদের রিজনিং ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।